মাগরিবের আজান দিতে বেশি দেরি নেই, 25 মিনিট আছে। আর আয়ান নিজে সাথে করে ওহিদের বাসায় সামনে নিয়ে এসেছে বোনকে। তৃষার মা একটু দোনামোনা করলেও আয়ানের কথায় আর না করেনি তৃষাকে ওহিদের বাসায় আসতে। গেটের কাছে দাঁড়িয়ে আছে দিনা। আয়ানকে দেখা মাত্রই দিনা কিছুটা মুখ আড়াল করে হাস্য মুখে বলে, ভাইয়া আপনি আসুন তিশার সাথে, একসাথে ইফতার করবেন। আয়ান কৃতজ্ঞতা প্রকাশ করল। ধন্যবাদ আপু, আমি বাইরে ইফতার করব আজ। আপনারা ঘরে বসে একসাথে ইফতারি করুন বরং। বেশ, তাহলে আরেকদিন আসবেন অবশ্যই। চেষ্টা করবো বোন। তিশা, আমি গেলাম, তোর হলে আমাকে কল দিস। তৃষাকে উদ্দেশ্য করে শেষের কথাগুলো বলল আয়ান। দিনা আগ বাড়িয়ে বলল, আপনি বাসায় চলে যান ভাইয়া, আমার নিজস্ব গাড়িতেই তিশাকে পাঠিয়ে দিব, চিন্তা করবেন না। অসংখ্য ধন্যবাদ আমার বোনের জন্য, এতটা খাবার জন্য। কিন্তু আপু, তিশাকে সাথে নিয়ে বাসায় ফিরবো আমি, মায়ের আদেশ বলতে পারেন। বেশ ঠিক আছে তাহলে। হ্যাঁ, আসছি আমি। আয়ান উল্টো পথে পা বাড়ালো। তৃষা ও দিনা ঢুকলো বাড়ির ভেতর। বসার ঘরে ঢুকতেই ওহিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল তৃষার। ওহি দাঁড়িয়ে আছে তার জন্যই। চলো খাবার টেবিলে বসে গিয়ে সব কিছু রেডি করে রেখেছি। তৃষা মাথা নেড়ে সম্মতি দিল। সবাই ডাইনিং টেবিলের দিকে এগোলো। চেয়ার টেনে বসলো তিনজন। এর মধ্যেই গলা খাকারি দিয়ে সেখানে উপস্থিত হলো অনিক। তৃষা বিস্ময়ে তাকিয়ে আছে অনিকের দিকে। ওহি খিলখিল করে হাসছে। অনিক ভ্রু নাচিয়ে ইশারা করতেই তৃষা দৃষ্টি নত করে ফেলল। মনে মনে 100 প্রশ্নরা তাড়া করতে লাগলো তাকে। লোকটা আজকে কিভাবে এখানে? তাহলে কি এ সপ্তাহে এখানেই থেকে গেছে? কিন্তু কেন? আগে জানলে কখনো ইফতারের দাওয়াত কবুল করতো না তৃষা। এখন কিছু বলাও যাবে না। তৃষা চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস ফেলল। না, ভাইয়ার কথা মতো মনে করে নিজেকে স্বাভাবিক করে নিল তৃষা। আর কিছু বাকি আছে দিনা? থাকলে বল, এখনো সময় আছে, আমি ঝটপট তৈরি করে আনবো। অনিক হাসি হাসি মুখে বোনকে জিজ্ঞেস করল। দিনা আনন্দে আটখানা হয়ে বলে, আর কিছুই লাগবে না, এত কিছু তো তুমিই তৈরি করলে, আমি শুধু সাহায্য করেছি। এখন উঁচু করে এসে বসো আমাদের সাথে। তৃষা দ্বিতীয়বারের মতো চমকালো। টেবিলে সাজিয়ে রাখা সব খাবারের আসলে রাঁধুনি ডাক্তার সাহেব। এবার ভালো করে টেবিলে রাখা খাবারের দিকে দৃষ্টিপাত করলো তৃষা। বুট, মুড়ি, 4 রকমের শরবত, ডিম সেদ্ধ, তরমুজ, ফেলুদা, কয়েক পদের ফল, পাটিসাপটা পিঠা, খেজুর, বেগুনি, আলুর চপসহ নানান প্রকার খাবারের সমারোহ। একজন পুরুষ মানুষ এত কিছু ধৈর্য ধরে কিভাবে রান্না করলো, তা ও রোজা রেখে, সেসব ভাবছে তৃষা। দিনার কথা মতো অনিক অজু করে এসে একটা চেয়ারে টেনে বসল। ওহির পাশের চেয়ারেই। লোকটার মতিগতি বোঝা দেয়। এমন করে তৃষার দিকে তাকাচ্ছে, মনে হয় কত ভালো সম্পর্ক দুজনার। মাগরিবের নামাজ শেষে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল তাহমি। এমন সময় ঘরে প্রবেশ করলেন সহনের মা। শাশুড়িকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসলো মেয়েটা। আহা, এভাবে উঠে বসলি কেন? শুয়ে থাক, আমি বসে আছি, কথা বলছি। তাহমির পাশে বসে বললেন ফরিদা খান। ওনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তাহমি বিষয়টা বুঝতে পেরে ভালো করে ওনার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। কি হয়েছে মা? তোমাকে এরকম দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন? আমার কিছু হয়নি রে তাহমি, তোর কি হবে সেসব ভাবছি। আমি বেশ বুঝতে পারছি তোদের মধ্যে কিছু ঠিকঠাক হয়নি এখনো। নিজেদের কেমন অপরাধী লাগে। আমার উচিত ছিল না এভাবে বিয়েটা দেওয়ার। তোর বিয়ে না হলে না হতো, বিয়ে ভাঙলে পরে আর বিয়ে হতো না এমনটা তো নয়। হতাশাগ্রস্ত হয়ে বললেন সহনের মা। তাহমি বুক চিরেও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যতই হাড্ডাহাড্ডি লড়াই করুক না কেন, দিন শেষে তো সে একজন মানুষ। প্রতিটি মানুষের ভেতরেই একজন শিশু বসবাস করে, আর সেই শিশুসুলভ মন নীলার অস্তিত্ব মানতে পারে না। তবুও সব কিছু ঠিক হবে ভেবে এগিয়ে যাচ্ছে জীবন নামক পথে। বিয়ে যেভাবেই হোক, কোনো স্ত্রী তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে পারে না। আহা, এসব কেন বলছো? হ্যাঁ, এটা ঠিক, আমার বিয়ে পরে হতো, কিন্তু মনে করো তখন যদি তোমার ছেলের থেকেও ঝামেলার কোনো মানুষ আমার জীবনে আসতো। তোমার ছেলের তো কোনো বদ অভ্যেস নেই,
শুধু একটা প্রেমিকা আছে, এই যা। আসলে বিয়ে তো মানতে পারেনি, এই জন্য বউ আছে এটাও মনে করছে না সহন। তাই বাইরের প্রেমিকাও ছাড়তে পারছে না। একসাথে থাকতে থাকতে ঠিক বউয়ের অস্তিত্ব টের পাবে। আমি সোজা করে ফেলবো তোমার ছেলেকে, টেনশন নিও না। তাহমির কথায় কিছুটা প্রশান্তি লাভ করেন ফরিদা। তাহমির হাতে হাত রেখে বললেন, তুই সারা জীবন এরকমই থাকিস তাহমি। তুই আগে আমার মেয়ে, ছেলের বউ পরে। ঠিক আছে আম্মাজান, এইভাবেই থাকবো। উচ্ছ্বাসিত কণ্ঠে হেসে বলে তাহমি। এমন সময় সহন চলে আসে। সন্ধ্যায় বাইরে ছিল আজ সে। ছেলেকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন ফরিদা। আমি আসছি বরং তাহমি, দেখ সহনের কিছু লাগবে কিনা। মা ঘর থেকে বেরিয়ে যেতেই সহন তাহমির দিকে তাকিয়ে ভেংচি কেটে বলে, পেতনি আবার দেখবে প্রয়োজন? তাহমি কিছু বলল না। ধীর পায়ে এগিয়ে গেল সহনের দিকে। বুকে মুখ গুজে শুকতে লাগলো। সহনের চুলের মুঠি ধরে তাহমিকে দূরে সরিয়ে দিয়ে ফের বলল, জানতাম তো কুত্তার মতো আসবি শুকতে। কত খারাপ রে তুই। এই হলো বেড়াল, আমি খারাপ আর তুই কি দুধে ধোয়া তুলসী পাতা? তোর গায়ে তো গন্ধ পেলাম না, কিন্তু কপালে অস্পষ্ট লিপস্টিকের দাগও কি দেখিনি নাকি? চকিতে কপালে হাত দিয়ে ঘষতে শুরু করলো সহন। শরীরের পারফিউমের ঘ্রাণ সরাতে নতুন একটা পারফিউম মেখে আসলো, কিন্তু কপালের কথা খেয়ালই নেই। ইস, কেন যে নীলা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করে। তাহমির মতো লিপস্টিক না দিলে তো আজ এই ঝামেলা পোহাতে হতো না। তাহমি ততক্ষণে সহনের কপালে চিরুনি দিয়ে ঘষতে শুরু করেছে। কি করছিস তাহমি? ছেড়ে যাবে তো কপাল। ও লাগছে। চুপ, একেবারে চুপ। তোকে খুন করবো আজকে। আমি কিস করলে তো সহ্য হয় না, হ্যাঁ? আর ওই নীলা করলে ভাল লাগে? সহন কোনো রকমে তাহমির 2 হাত ধরে আটকে রেখেছে, নইলে কপালে দফারফা করে দিবে। তাহমি এমন করিস না। তোর কি ডাক্তার লাগবে? এরকম পাগলামি কেউ করে? তোর চোখ মুখ কেমন লাগছে? তাহমির মেজাজ এখন তুঙ্গে। মন ও মস্তিষ্কের স্নায়ুকোষে যেন অগ্নিস্ফুলিঙ্গ জ্বলছে। সহনের হাত ছাড়িয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে নিজের ওড়না ভিজিয়ে আবারও সহনের কাছে ফিরে আসে। সহন বরাবরই অবাক নয়নে তার পাগলি বউয়ের কর্মকাণ্ড দেখে। দাঁড়া। তাহমি কথা বলেই ওড়না দিয়ে সহনের কপাল মুছে নিল কয়েকবার। সহনের বেশ মজা লাগছে, তবে সেটা বাইরে প্রকাশ করছে না। গায়ের অর্ধভেজা ওড়না ফ্লোরে ফেলে সহনের হাত ধরে হেসকা টানে বিছানায় ফেলে তাহমি। সহন খাটের পাশেই দাঁড়িয়েছিল বলে কাজটা সহজ হলো। সহন থমকালো তাহমির পাগলামো দেখে। এ তো সাইকো বউ। চুমু লাগবে? কটা লাগবে? তাহমি সহনের পেটের ওপর উঠে বসে দুপাশে পা রেখে বসেছে। সহন তাহমিকে দেখে রীতিমতো ভয় পাচ্ছে। নেহাত তাহমি মেয়ে বলে সহনের এই অত্যাচারিত হওয়া কারো কাছে অন্যায় বলে মনেই হচ্ছে না। যদি সহন এগুলো তাহমির সাথে করত, তাহলে নির্ঘাত কত শত মামলা হতো। এসব ভেবেই নিজেকে আপাতত ভীষণ অসহায় লাগছে সহনের। তাহমি তুই থাম প্লিজ। আমি আর কখনো নীলাকে স্পর্শ করতে দিব না। এক কথা কতদিন বলবি? যেই আমি এরকম ঝামেলা করি তখনই আমাকে সান্ত্বনার বাণী শোনায়। তাহমি সহনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয় সহনের ঠোঁটে। চোখগুলো সহনের কঠোর ছেড়ে বের হয়ে যাওয়ার উপক্রম। কোথায় স্বামী কিংবা প্রেমিক তার শখের নারীর সামনে এমন করে কিস করে, আর এখানে তো তার নিজস্ব নারী নিজে থেকেই তাকে পিষিয়া ফেলিতেছে। সহন দুহাত দিয়ে তাহমিকে সরানোর চেষ্টা করলো একবার, কিন্তু তাহমি যেন বন্য প্রেমে মত্ত। স্পর্শে আদুরে নমনীয়তার বদলে আছে রাগ ও জেদের বহিঃপ্রকাশ। শীঘ্রই সহনও নিজের সমস্ত জেদ ভুলে তাহমির সাথে তাল মিলিয়ে অষ্টপিষ্টকরণে অংশগ্রহণ করল। এই মেয়েটা জোর করে কাছে এলেও কেন জানি সহন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিছুক্ষণ পরে তাহমি নিজেই সহনকে ছেড়ে দিয়ে উঠে বসল বিছানায়। প্রলম্বিত শ্বাস ফেলে সহনের দিকে দৃষ্টিপাত করল তাহমি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সহন। চোখে মুখে কামুকতা স্পর্শ। এই মুহূর্তে এসে এভাবে ছেড়ে যাওয়াটা মোটেও ভালো লাগলো না সহনের। তাহমি সেটা বুঝল বলেই অধরকণে হাসির রেখা ফুটে উঠল তার। পরনারীর সংস্পর্শে আর যাবি না। তোর বউ তোর জন্য যথেষ্ট। সহন নিজেও শোয়া থেকে উঠে বসেছে। খারাপ লাগছে ভীষণ। মনে হচ্ছে নীলাকে ঠকাচ্ছে সে।
এত বছরেও নীলা চাইলেও সহন কখনো এতটা ঘনিষ্ঠ হয়নি তার সাথে। অথচ কেবলমাত্র তাহমি জঙ্গলিপনা করলো বলেই সব মেনে নিতে হলো। সে তো চাইলেও তাহমিকে আটকে দিতে পারত। পুরুষ মানুষ না চাইলে কোনো নারী তাকে এভাবে স্পর্শ করতে পারে না। তাহলে কি তাহমি তার স্ত্রী বলেই অবচেতন মন এসব মেনে চুপচাপ আছে? সহনের নীরবতা তাহমি একেবারে খেয়াল করে না। বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমের দিকে এগোলো সে। স্বামীর সাথে অন্য কারো এতটা ঘনিষ্ঠতা সহ্য করতে পারে না কোনো স্ত্রী। তাহমিও পারছে না। শক্ত খোলসের মধ্যে নরম তাহমিকে সহনের সামনে প্রকাশ করতে চায় না বলেই নিজেকে আড়াল করল সে। এদিকে সহন বসে বসে এতগুলো প্রশ্নের উত্তর হাতড়ে যাচ্ছে। প্রশ্ন এতগুলো, কিন্তু উত্তর অজানা। বারান্দা জুড়ে পিনপতন নীরবতা। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজন নরনারী। দুজনের দৃষ্টি আকাশপানে। রাতের নিস্তব্ধতা গ্রাস করেনি এখনও শহরকে। ঘড়ির কাঁটায় কেবল 7:30 বেজেছে। ইফতারের শেষে অনেক চলে গিয়েছিল ডাইনিং রুম থেকে। তখনই দিনা জানায় তৃষাকে অনেক তাকে কিছু বলতে চায়। দোনামোনা করতে করতে অনিকের ঘরে এসেছিল মেয়েটা। ঘরে দেখতে না পেয়ে বারান্দায় উকি দিতেই দেখল গম্ভীর পুরুষটি দাঁড়িয়ে আছে সেখানে। সেদিন স্পষ্ট দূরে সরিয়ে দেওয়ার জন্য ও সব বলে এখন আবার কি বলতে চাচ্ছে লোকটা? সময় যেন থমকে গেছে মনে হচ্ছে তৃষার। কয়েকশো কোটি বছর ধরে যেন এভাবেই দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। নিজে থেকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না মেয়েটা। সেদিন ওভাবে বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এসেছি তো, কার মনে আমার জন্য কী রকম অনুভূতি বেশ ভালো করেই বুঝতে পারি এখন। তৃষা চুপ করে রইল। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে ঠিকই। অনিক ফের দৃষ্টি বাইরে ছড়িয়ে দিল, কিন্তু তৃষা অনিকের মুখশ্রীর দিকে নিবদ্ধ। আবারও কথা বলতে শুরু করলো ডাক্তার সাহেব। আপনি আমার জীবনে এলে আমি ধন্য হতাম, কিন্তু আমি আপনার যোগ্য নই। আমার একটা অতীত আছে। তৃষা অবাক হলো অনিকের কথায়। তার মানে অনিকও তাকে পছন্দ করেন। তৃষা চনমনে হয়ে উঠল। তার মানে আপনাকে পাওয়া এখন আমার হাতে? হ্যাঁ, আপনি চাইলে আমি আপনার হতে বাধ্য। তবে তবে কিছু নেই। আপনার অতীত সম্পর্কে আমার জানার কোনো আগ্রহ কিংবা ইচ্ছে কিচ্ছু নেই। অনিক বিস্ময়ে তাকালো তৃষার দিকে। তৃষার ঠোঁটের কোণে মিহি হাসির রেখা। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবুন তৃষা। আপনার বয়স কম। আমার বয়স কম? আপনার তুলনায় কম, তবে বোঝার মতো বয়স আমার হয়েছে। কিন্তু আপনার পরিবার, তারা আমার অতীত সম্পর্কে অবগত হলে কি আমার সাথে আপনার বিয়ে দিতে সম্মতি দিবেন? আমার পরিবার ঠিক আমার মতোই। স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিক। কিছুটা চিন্তামুক্ত হয়েছে। তবুও আপনার অন্তত জানা উচিত আমি ডিভোর্সি। তাতে কি হয়েছে? বর্তমান শুধু আমাকে দিলেই হবে। তবে মনের মধ্যে অন্য একজন থাকলে এগোবেন না। আপাতত আপনি ছাড়া মনের মাঝে আর কারোই স্থান নেই এবং থাকবে না। তৃষার ভীষণ সুখ সুখ লাগছে। ইস, মানুষটা কি সুন্দর করে কথাটা বলল। বেশ, তাহলেই হবে। আর আমি মনে করি এসব কথা আমার পরিবারের কাউকে জানানোর প্রয়োজন নেই। যেখানে আমি সংসার করব সেখানে আমার ইচ্ছাই চূড়ান্ত। তাছাড়া এই সমাজে ছেলেদের ডিভোর্স নিয়ে কেউ এতটা মাথা ঘামায় না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব? ফিসফিস করে বাক্যটি দুবার আওড়ালো অনিক। মেয়েটার সব কিছু কেমন ভালো লাগে। কিছু বলবেন? না তো। তৃষা মুচকি হাসল। অনিক মাথা চুলকাচ্ছে। এত লজ্জা? লজ্জা সেটা বুঝবেন বিয়ের পর। আপাতত আপনার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার অপেক্ষায় রইলাম। তৃষা লজ্জা পেয়ে স্থান ত্যাগ করল। সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করল অনিক। আবেগের বয়সে শখ করে ভালোবেসে বিয়ে করে ঠকে গিয়েছিল মানুষটা। এত বছর পরে যে তার জীবনে আবারও ভালোবাসা ধরা দিবে ভাবিনি কখনো সে। সামনে ঈদ, সেই জন্য নীলা সপ্তাহ যেতে না যেতেই আবারও সহনের কাছে শপিং করার জন্য টাকা চেয়েছে। তাহমির গোয়েন্দাগিরির জন্য তারপর আর নীলার সাথে দেখা করেনি সহন। তবে তাহমির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। কিভাবে তাহমি থেকে মুক্তি পাবে সেই চিন্তায় রাতে ঘুম আসে না বেচারার। তাছাড়া বাবা মার বিষয়ও আছে। ওনারা দুইজন তো তাহমি বলতে এক ঢোক জল বেশি খান। আজকের বিকেলে তাহমির সাথে বেরোতে হবে। ঈদ উপলক্ষে এক্ষুনি কেনাকাটা করতে বলছেন আতাউল খান। বাবার নির্দেশ মাফিক তাই বেলা 3:30
বাসা থেকে বের হয়েছে দুজন। অফ হোয়াইট কালারের শার্ট পরেছে সহন, সাথে কালো জিন্স। তাহমি হিজাব পরেছে, শাড়ির ওপর কালো রঙের শাড়ির সাথে কালো হিজাব। শোন, আমি বেশি হাঁটাহাঁটি করতে পারবো না। যা কেনার একটা মল থেকে কিনিস। সহন গাড়ি থেকে নেমেই ফরমান জারি করল। তাহমি চিরাচরিতভাবেই ফস করে উঠল। দ্রুত পা বাড়িয়ে শপিং মলের দিকে হাঁটতে লাগলো। আমি যেখানে যেখানে যাব তুইও সেখানে সেখানে যাবি। রোজা মনে হয় ও একলা রাখে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু বললেই ছ্যাঁত করে। সহন চুপ করে গেল। এই মেয়ের সাথে ঝগড়া করার মতো এনার্জি কিংবা ইচ্ছে কোনোটাই নেই তার। সিঁড়ি দিয়ে শপিং মলে ঢোকার সময় এক যুবতীর সাথে ধাক্কা লাগলো সহনের। ফলে ওনার ব্যাগটা ফ্লোরে পড়ে যাওয়ায় ভদ্রতার খাতিরে সহন ব্যাগটা তুলে দিয়ে সরি বলে আবারও হাঁটা শুরু করলো। তাহমির দিকে দৃষ্টিপাত করতেই দেখল রণচণ্ডী রূপে তার দিকে তাকিয়ে আছে সে। বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো তার। সহন পেছন ফিরে তাকিয়ে সেই যুবতীকে দেখে বলল, এক্সকিউজ মি। মেয়েটা দাঁড়িয়ে গেল। সহন এগিয়ে গেল সেদিকে। তাহমি দাঁড়িয়ে আছে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে। মেয়েটা কিছু বোঝার আগেই সহন তার হাত থেকে ব্যাগটা আবারও ফ্লোরে ফেলে দিয়ে দ্রুত তাহমির কাছে ফিরে এলো। এতক্ষণে মুখে হাসি ফুটেছে তাহমির। অন্যদিকে যুবতী মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল সহনের চলে যাওয়ার পথের দিকে। তাহমি শপিং মলের ভেতরে ঢুকেছে, সাথে সহনও। শান্তি হয়েছে তোর? আল্লাহ জানে তোর হাত থেকে কিভাবে রক্ষা পাবো আমি। তাহমি কিছু বলল না, শুধু হাসল। সেই হাসিতে সহনের গায়ে আরও জ্বালা ধরে গেল। নেহাত তাহমির পাগলামির ভয় পায় বলেই এমন কাণ্ড করল সে। কে জানে রেগে গিয়ে যদি এখানে বসেই লিপ কিস করে বসত। এরকম একটা বউ থাকলে তার আর শত্রুর দরকার হয় না। সহন রাগে দুঃখে শপিং মলের দেয়ালের সাথে কিছুক্ষণ পরপর নিজের মাথা ঠুকছে আর হাঁটছে। আশেপাশের লোকজন সেগুলো দেখে ভীষণ মজা পাচ্ছে, সাথে তাহমি নিজেও। স্ত্রীর অত্যাচারে আজকাল আর বাসায় ফেরে না সহন, প্রায় বন্ধুদের বাসায় থাকে। নীলা অবশ্য নিজের ফ্ল্যাটেও থাকতে বলে, কিন্তু সহন সেরকম ছেলে নয়। মাস ছয়েক কেটে গেছে এভাবে। তাহমি পাগলামি করে খুব, মাঝে মধ্যে জোর করে কাছে আসে, কিন্তু প্রথম সহন সায় দিলেও পরে বিরক্ত লাগতে শুরু করে। শুধু কি কাছে আসা, এই তো কয়েকদিন আগের কথা। সহনের শার্টে কোনোভাবে লিপস্টিকের দাগ দেখতে পেয়েছিল। হয়েছিল কি, সহন রাতে বাসায় ফিরেছে। নীলাকে কিছু টাকা দিয়ে সারাদিন ঘুরেছিল একসাথে। হুট করে নীলা কেমন অজ্ঞান হয়ে যাচ্ছিল বলে বুকের সাথে ধরতে হয়েছিল তাকে। হয়তো তখনই লিপস্টিকের দাগটা লেগেছিল, কিন্তু তাহমি এত কিছু শোনার অপেক্ষা করেনি। দাগ দেখা মাত্রই সহনের বুকে কামড়ে দিয়েছিল তাহমি। রাগে দুঃখে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল মেয়েটার। কামড়ের গভীরতা এতটা ছিল যে একটা দাঁত বসে গেছে এমন। সহন যতক্ষণে ব্যথার তীব্রতা অনুভব করেছে ততক্ষণে তাহমি নিজেই ধাক্কা দিয়ে সহনকে সরিয়ে দিয়েছিল নিজের কাছ থেকে। এত কিছুর পরেও কি এমন মেয়ের সাথে ঘরে থাকা নিরাপদ? হয়তো হুট করে মেরে দিল তাকে। এই ভয়ে চুপসে গেছে সহন। মায়ের কাছে বলেছে তাহমিকে যেন মানসিক ডাক্তার দেখায় দ্রুত, কিন্তু সহনের মা উল্টো বললেন, ডাক্তার, তাহমির না, তোর লাগবে। সময় থাকতে সংসারে মন দে। মুখ ঝামটি দিয়ে চলে গেলেন ফরিদা খান। বেচারা সহন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তপ্ত দুপুরে বাসে করে দাঁড়িয়ে আছে সহন। সপ্তাহখানেক হবে নীলার সাথে দেখা হয়নি সহনের। এর মধ্যে নীলা তেমন কল করেনি। সেদিন এক বন্ধু বলল নীলা নাকি একসাথে অনেকগুলো রিলেশনশিপ কন্টিনিউ করে। কথাটি শোনা মাত্র সহন রেগে যায় ঠিক, কিন্তু বন্ধুকে কিছু বলে না। নীলার পরিবর্তন সে নিজেও টের পায়। বাসা থেকে বেরিয়ে এসেছে দুদিন আগে। ফোনেও চার্জ নেই। নিজেদের গাড়ি নিয়ে আসেনি বাড়ি ছাড়ার আগে। বাসায় যাচ্ছে আজ সন্ধ্যায় না বলেই নীলার ফ্ল্যাটে যাবে বলে ঠিক করেছে সহন। মিনিট পাঁচেক পরে বাস থামল। ধীর পায়ে সিঁড়ি বেয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপল সহন। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে শুয়েছিল। সহনের বাড়ি ছাড়ায় তার বাবা মা মোটেও তাহমির ওপর রাগান্বিত নন, বরং ওনাদের মতো শিক্ষা হওয়া দরকার বলে মনে করেন ছেলের। তুই এসেছিস, আয়। তাহমি এসে দরজা খুলে দিল। সহন কিছু বলল না, পাশ কাটিয়ে ঘরে চলে গেল। তাহমি দরজা আটকে নিজের হাতে খাবার প্লেট নিয়ে রুমে গেল।
ততক্ষণে সহন গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকেছে। বিছানার একপাশে খাবার রেখে সহন আসার অপেক্ষায় বসে আছে। মানুষটাকে কখন কিভাবে এতটা ভালোবেসে ফেলেছে জানে না তাহমি। শুধু জানে বাড়িতে না থাকলে মনটা অস্থির হয়ে যায়, কোনো কিছুতেই শান্তি মেলে না। কিন্তু এভাবে জোরাজুরি করবে কতদিন? দিন শেষে জোর করে কাউকে পাওয়া যায় না। তাহমি পাচ্ছে না সহনকে। আমি খাবো না, শর্ট একটু ঘুমাবো। তোয়ালে দিয়ে মাথা মুছে ফোন চার্জে লাগিয়ে দিল সহন। তাহমি মুচকি হেসে উঠে গিয়ে সহনের সামনাসামনি দাঁড়ালো। খিদে নেই? না। ঠোঁট কামড়ে দিবি না নাকি বুক? যা ইচ্ছে কর, তারপর ঘুমাই। সহনের ভাবলেশীন কথায় তাহমির কিছুটা খারাপ লাগলেও পরক্ষণেই সেই খারাপ লাগা উবে যায়। চঞ্চল মেয়েদেরকে বেশিক্ষণ মন খারাপের অসুখ আক্রান্ত করে রাখতে পারে না। তাহমি পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার স্বামীর দিকে। চুলগুলো থেকে এখনও টুপ টুপ পানি ঝরছে, শুধু লুঙ্গি পরনে তার। লোমশ বুকের দিকে তাকিয়ে কেঁপে ওঠে তাওমি। আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় বুকের মাঝ বরাবর। সহনও কেঁপে উঠল, কারণ এই স্পর্শে কোনো আক্রোশ ছিল না, ছিল ভালোবাসা। খাবে নাকি? তাহমি লুঙ্গির দিকে তাকিয়ে দুষ্টু ইশারা করে ঠোঁট টিপে হাসছে। সহন চমকালো, লুঙ্গি শক্ত করে ধরে বলল, আর বিচ্ছেদ করিস না, কিন্তু অল্প খাবো। সহন বিছানায় বসে স্যান্ডো গেঞ্জি গায়ে দিল। তাহমি ততক্ষণে হাত ধুয়ে এসেছে। সহন হাত দিয়ে ভাত ছুতে যাবে, এমন সময় তাহমি চেঁচিয়ে বলল, থাম, আজকে আমি খাইয়ে দেব। বলির পাঠা আমি? আগেভাগে যত্ন নিচ্ছিস? তাহমি হেসে ভাত মাখলো ডাল দিয়ে, পাশে ইলিশ মাছ ভাজা। মাছ দিয়ে ভাত এগিয়ে দিল সহনের দিকে। সহন মুখে নিল ভাত, মনটা কেমন করে উঠল। মায়ের পরে এরকম আদর করে তাকে আর কেউ খাইয়ে দেয়নি কখনো। আজ প্রথম তাহমি কোনো প্রকার রাগ দেখালো না তার সাথে। অবশ্য দেখানোর কারণ নেই, নীলার কাছেই তো যায়নি এতদিন। সময়গুলো ভালো কাটছে তিশার। প্রতি সপ্তাহে 2 দিন অনিকের সাথে দেখা হয়। দিনা বেশ খুশি নিজের ভাইয়ার অগোছালো জীবনে আবারও কারো পদাচরণ ঘটবে বলে। মানুষটাকে দূর থেকে যতটা শান্ত অল্পভাষী মনে হতো, কাছাকাছি যাওয়ার পরে তৃষা তাকে নতুনভাবে আবিষ্কার করেছে। অনিক আসলে কাছে নিজেকে প্রকাশ করতে পারে না। গ্রাজুয়েশন শেষ করতে যেহেতু অনেকটা সময় বাকি, তাই তৃষা সিদ্ধান্ত নিয়েছে ভাইয়াকে অনিকের বিষয়ে জানাবে। আয়ান নিশ্চয়ই তার বোনের পছন্দের মূল্যায়ন করবে। সন্ধ্যা নেমেছে, পাখিরা তাদের আপন নীড়ে ফিরতে ব্যস্ত। পড়তে বসেছে আয়ান, সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। মাস্টার্স শেষ করে একটা চাকরি করতে হবে, যদিও ছোটোখাটো একটা কাজের খোঁজ করে যাচ্ছে সে। ভাইয়া আসবো? বোনের কণ্ঠে বইয়ের দিকে থেকে নজর সরিয়ে দরজার দিকে দৃষ্টিপাত করলো। আজ হঠাৎ অনুমতি চাওয়ায় অবাক হলো সে। তিশা, তোর শরীর ঠিক আছে? বোনের কাছে এগিয়ে গিয়ে গালে কপালে হাত ছুঁয়ে দেখছে। হ্যাঁ ঠিকই তো আছে, জ্বর তো হয়নি। না, শরীর তো ভালো, তবে এরকম অনুমতি চাইলি কেন? এমনিতে তো উড়ে এসে চিলের মতো ছো মেরে আমার জিনিসপত্র নিয়ে যাস। তৃষা আর আয়ান গিয়ে মুখোমুখি চেয়ারে বসল। ভাইয়ার বিস্ময় দেখে তৃষা ভেঙচি কেটে বলল, ভাইয়া তুমি সব সময় এমন ভাবো কেন? সিরিয়াস কিছু বলবি? কি হয়েছে? কেবল প্রপোজ করেছে? তৃষা নড়ে চড়ে উঠল, চোখ পিটপিট করছে। ঘন ঘন ঢোক গিলল বার কয়েক। আয়ান বেশ বুঝতে পারছে নিশ্চয়ই কোনো ভয়াবহ ঘটনা ঘটেছে। ভাইয়া হ্যাঁ বল। আমি জানি না, মানে আমি একজনকে ভালোবাসি। কাকে? ওহির মামা। ডাক্তার অনিক চৌধুরী? হুম। কলিং বেলের শব্দে সোফা হতে উঠে দাঁড়ালো একজন যুবক। সোফায় বসে আছে নীলাসহ আরও 2 নরনারী। সামনে টি টেবিলের হার্ড ড্রিঙ্কস ও কিছু চিপস এবং আইস রাখা। যুবক দরজা খুলে দিতেই সহন কিছুটা অবাক হলো, কারণ এই ফ্ল্যাটে শুধু নীলা ও ওর বান্ধবী থাকে। হয়তো কোনো বন্ধু ভেবে সহন স্বাভাবিকভাবে শুধালো, নীলা আছে বাসায়? নীলা বেবি, দেখো তো কে এসেছে। লোকটার কথায় নীলা হেলে দুলে এলো দরজার দিকে। ততক্ষণে সহনের সমস্ত শরীর রাগে থরথর করে কাঁপতে শুরু করেছে। নীলা সহনকে দেখতেই বড়সড় একটা শখ খেলো বটে। এতদিন কথা হয়নি, এর মধ্যে না জানিয়ে সোজা বাসায় আসবে বুঝতে পারেনি সে। সহন, সহন ভেতরে এসো।
ওরা আমাদের বন্ধু। সহন দরজার বাইরে দাঁড়িয়ে একবার ভেতরে উকি দিতেই নেশার সামগ্রী নজরে আসলো। এর মধ্যেই লোকটা নীলাকে সহনের সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরে হাসতে লাগলো। লোকটা অলরেডি ড্রাঙ্ক হয়ে গেছে। নীলার চোখের ইশারায় কিছু বোঝেনি তাই। সহন আর 1 সেকেন্ড সময় ব্যয় না করে দ্রুত স্থান ত্যাগ করলো। এর চেয়ে বেশি সময় ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো নীলাকে গলা টিপে মেরে ফেলতো। মাথা কাজ করছে না সহনের। কিসের পেছনে এতগুলো বছর নষ্ট করলো সে? শুধু কি সময়? টাকাগুলো তো কষ্ট করে ইনকাম করা হয়েছিল। রাস্তার পাশ দিয়ে আনমনে হাঁটছে সহন। এরকম অনেক হিসেব মেলাতে ব্যস্ত সে। এতগুলো বছরে কতগুলো টাকা নীলা চেয়ে নিয়েছে তার হিসাব। নীলার কাছে সহন ছিল শুধু টাকা পাওয়ার মেশিন। সহনের অস্থির লাগছে। কি করবে সে? নীলার কাছেই যাবে? ওর সাথে একটা বোঝাপড়ার দরকার আছে। 15 মিনিটের মাথায় ফের সহন নীলার ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে দরজা খোলাই আছে। সহন কোনো কিছু না ভেবে সোজা ভেতরে ঢুকে যা দেখলো তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। নীলার জামাকাপড়গুলো সব ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেডরুমের দরজার দিকেও কিছু জামাকাপড়ের অংশ দেখা যাচ্ছে। মাথায় আগুন জ্বলছে সহনের। যাকে অপবিত্র করবে না বলে এতগুলো বছর স্পর্শ করলো না, আজ আর সে কি অবস্থায় আছে? সহন হিংস্র বাঘের মতো এগিয়ে গেল ওর বেডরুমের দিকে। অতঃপর রাগে ঘৃণায় মুখ ফিরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে চেঁচিয়ে উঠল। নীলা! সহনের এমন বাজখাই আওয়াজে আঁতকে উঠল নীলা ও রকি। দুজনেই অন্তরঙ্গ অবস্থার চরম মুহূর্তে ছিল। নীলা বিছানার চাদর গায়ে জড়িয়ে টলমল পায়ে দাঁড়িয়েছে, আর রকি সহনকে পুরো পাত্তা না দিয়ে আয়েশ করে পাশের টেবিলে রাখা লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে আঙ্গুলের ফাঁকে গুজে সুখ টান দিতে ব্যস্ত। চেঁচামেচি করছো কেন সহন? একটু আগেই তো দেখে গেলে আমি নেশা করি, এখন আবার এসব দেখতে এসেছো বুঝি? থেমে থেমে কথা বলছে নীলা। মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। সহন নিজেকে সামলাতে পারে না, কষিয়ে চর বসিয়ে দেয় নীলার গালে। তাতে নীলা খ্যাপাটে বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে কিছু বাজে গালি দেয়। বাস্টার্ড, তোর মতো ছেলেকে কি সত্যি সত্যি ভালোবেসেছি আমি? নেহাত টাকা কড়ির মালিক বলে এতগুলো বছর তোর পেছনে নষ্ট করেছি। তোর মতো অক্ষম পুরুষ আমি জীবনে দুটো দেখিনি। এত বছরে ফিজিক্যাল করা তো দূর, কখনো গায়ে হাত পর্যন্ত দিসনি। তাই আমার শরীরে তৃষ্ণা এই রকি মেটায়। যা ভাগ এখান থেকে, বউ থাকবে না তোর সাথে। রাতে দিতে না পারলে কেউ থাকে না। ছি, তোর মতো একটা মেয়ের সাথে এতদিন আমি একসাথে ঘুরোঘুরি করেছি, ভাবতেও ঘৃণা লাগে। আমি অক্ষম, এর জবাব ভবিষ্যতে পাবি। তোর মতো মেয়েদের জায়গা হলো বেশ্যা পাড়ায়। তো শরীরের চাহিদার জন্য যে মেয়ে অন্য পুরুষের সঙ্গ দেয়, সে বউ হওয়ার যোগ্য না। সহন নীলার বাসা থেকে বের হয়ে গেল আবারও। মাথা কাজ করছে না সহনের। একটা মেয়ে তার পুরুষত্ব নিয়ে কথা বলল, যাকে ফুল ভেবে বুকে আগলে রাখলো, সেই এই অপবাদ দিয়েছে। ভাবতেই সমস্ত শরীর রাগে হিরহির করে উঠছে তার। অন্য একটা পুরুষের সাথে বিছানায় গেল নীলা, তাও সহনের অগোচরে। দিনের পর দিন ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ করে রাত 11টা বেজেছে জানান দিচ্ছে। তাহমি না খেয়ে বসেছিল কিছুক্ষণ, কিন্তু শাশুড়ি বলায় খেয়ে নিয়েছে। নিজের দুর্বলতা প্রকাশ করতে মানা করেছেন ফরিদা খান। এজন্য খাওয়া দাওয়া শেষে সোজা ঘরে এসে শুয়ে পড়েছে। আজকে হয়তো সহন ফিরবে না এসব ভাবছিল। এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সহন। তাহমি শোয়া থেকে উঠে বসল। কেমন অদ্ভুত লাগছে সহনকে। প্রতিদিন তো বাসায় ফিরে তোয়ালে দিয়ে ফ্রেশ হতে যায়, কিন্তু আজকে রুমে ঢুকেই দরজা আটকে দিল সে। তারপর ওয়ার্ড্রবের ওপর শার্ট গেঞ্জি খুলে রাখলো। তাহমি এর মধ্যে বিছানা থেকে নেমেছে। খাবার ডাইনিং টেবিলে ঢাকা আছে, খেয়ে আয়। আমি খাবো না। চোখগুলো কেমন রক্তবর্ণ হয়ে গেছে লোকটার। তাহমি শত শত জ্বালাতন করলেও এই চোখের চাহনিতে ভয় লাগছে আজ। তোর কি হয়েছে? শরীর কেমন? শরীর। সহন অস্ফুটে স্বরে বলল কথাটা। তাহমি কিছু বোঝার আগেই চট করে কোলে তুলে নিল তাকে। তাহমি অবাক হলো সহনের এমন কাণ্ডে। এর মধ্যে বিছানায় শুইয়ে দিয়েছে তাহমিকে। কি? তাহমি কথা শুরু করার আগেই ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে ইশারায় চুপ করতে বলে সহন। সহনকে অস্বাভাবিক লাগছে, মনে হচ্ছে প্রচণ্ড রাগে শরীর কাঁপছে। সহন তাহমিকে সময় দিল না। দুহাতে
আবদ্ধ করে অস্ত্র পিষতে লাগলো। তাহমির ভীষণ লাগছে, মনে হচ্ছে এতদিনের সমস্ত রাগ এভাবেই ঝাড়ছে সহন। তাহমি চেষ্টা করলো নিজেকে ছাড়াতে, পারল না। কিছুক্ষণ পরে অস্ত্র ছেড়ে ক্রমশ নিম্নাংশে অস্ত্র ছোঁয়াতে ব্যস্ত হয়ে উঠল সহন। চোখ বন্ধ করে দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে তাহমি। সহন তাহমিকে এলোমেলো করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টায় আছে। তাহমি প্রথমে সাড়া না দিলেও স্বামীর আহ্বানে ঠিক থাকতে পারে না। সহনের জঙ্গলিপনায় কেটে যায় অনেকটা সময়। দুটো প্রাণ ক্লান্ত হয়ে পড়ে আছে বিছানায়। সহন ঘুমিয়ে গেছে। তাহমির উঠে বসতে কষ্ট হলো একটু। সহন এতটা ডিমান্ডিং ভাবতেও পারেনি কখনো। কি হলো হুট করে? ভাবতেই নিজের দিকে তাকিয়ে লজ্জা পেল তাহমি, অথচ লজ্জা তার সাথে যায় না। আশেপাশে তাকিয়ে দেখলো পোশাক ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে সেগুলো। দ্রুত সেগুলো পরে নিল মেয়েটা। সহনের দিকে একবার তাকিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই তখনই ফোনে কল এলো নীলার নম্বর থেকে। তাহমি খুশি মনে ফোনটা হাতে নিতেই বুকটা আটকে উঠল তার। ভেবেছিল সহন হয়তো সব কিছু বাদ দিয়ে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, কিন্তু তাহমি কলটা রিসিভ করে চুপ করে থাকে নীলার কথা শোনার জন্য। সহন, প্লিজ আমার কথা শোনো। তখন আমি নেশার ঘরে ছিলাম। রকি আমার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে আমার সাথে ওইসব করেছে। আমি যা যা বলছি তার জন্য সরি। প্লিজ প্লিজ আমাকে মাফ করে বেবি। তাহমি দফ করে ফ্লোরে বসে পড়ল। মনে হচ্ছে চোখের সামনে অসংখ্য ছোট ছোট পতঙ্গ উড়ে যাচ্ছে। ফোন এখনও কানে। সহনের কথা না শুনতে পেয়ে নীলা আবারও বলতে লাগলো, রাগ করলে? অক্ষম পুরুষ বললাম বলে? আমি তো জানি তোমার সবটা। তোমার মতো সুপুরুষ আর কয়জন আছে? ফোনটা আর ধরে রাখতে পারল না তাহমি। একটু আগে তার সাথে যেভাবে সময় কাটালো, সহন নীলার সাথেও তেমন কাটিয়েছে, আর সেজন্যই সুপুরুষ বলল মেয়েটা। তাহমি ফোনটা ফ্লোরে রেখেই দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। দ্রুত ঝর্ণা দিয়ে ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়ালো। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। ভালো মতো গোসল করতে লাগলো সে। ওই নোংরা মানুষটার স্পর্শ শরীরে রাখতে চায় না তাহমি। এতদিন যতই যা করুক, এতটুকু বিশ্বাস ছিল মানুষটা ওর হক নীলাকে কখনো দিবে না। কিন্তু কই হলো তা? নিশ্চয়ই নীলাকে আজ কাছে পায়নি বলেই বউয়ের সাথে অন্তরঙ্গতা গড়েছে সে। কাক ডাকা ভোরে দরজার কলিং বেলের শব্দ। ঘর থেকে বেরিয়ে আসলো আয়ান। আয়ানের রুম দরজা থেকে সবচেয়ে কাছে। ছেলেটা সকাল সকাল উঠে নিজের পড়াশোনা কমপ্লিট করে রাখে, যাতে বিকেলে কিংবা রাতে প্রাইভেট নিশ্চিন্ত মনে পড়াতে পারে। আপু, এত সকাল সকাল, তাও একা কেন? দরজার বাইরে বড় বোনকে দেখতে পেয়ে বিস্মিত হলো আয়ান। তাহমি ঘরে প্রবেশ করে। আয়ান বাইরে রাখা ব্যাগগুলো ভেতরে রাখে। এমনি এবার কয়েকটা মাস থাকবো। বোনের চেহারা দেখেই আয়ান কিছু একটা বুঝতে পেরেছে, তাই কোনো কিছু আর জানতে চাইল না আয়ান। ঠিক আছে, আপাতত ঘরে দিয়ে আসি তোর ব্যাগপত্র, বাকিরা ঘুমিয়ে আছে। আয়ানের পিছু পিছু নিজের রুমের দিকে এগোতে লাগলো তাহমি। চারদিকে যানবাহনের কর্কশ আওয়াজ। এসব শুনতে শুনতেই প্রতিদিন শুরু হয় শহরের মানুষের। শহরের ঘুম ভেঙে গেছে। আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। দেয়াল ঘড়ির দিকে দৃষ্টিপাত করলো সময় দেখার জন্য। 11:20 বেজেছে। এত বেলা অবধি কিভাবে ঘুমিয়েছিল সে? তাহমির তো এতক্ষণে মগে পানি নিয়ে আসার কথা, নাকি গতকাল রাতের ঘনিষ্ঠতায় খারাপ লেগেছে মেয়েটার। সহন এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি করল। নীলার কথা মনে পড়তেই মেজাজ খারাপ লাগছে তার। নীলার করা অপমানের শোধ নিল তাহমির উপর। নিশ্চয় তাহমির লেগেছে শরীরে। সহন দ্রুত ওয়াশরুমে গিয়ে চেক করলো তাহমি আছে কিনা। না থাকায় রান্নাঘর আর ছাদে গিয়ে খুঁজে এলো, কিন্তু না, সারা বাড়ি কোথাও তাহমি নেই। এমনকি আলমারিতে ওর শাড়ি কিংবা 3 পিসও নেই। মনটা কেমন করছে সহনের। সহন তো গতরাতে একেবারে জোর জবরদস্তি করে কাছাকাছি যায়নি তাহমির। তাহমির নিজেরও সায় ছিল। দুজনের সম্মতিতে বন্যপ্রণয় ঘটেছিল 4 দেয়ালের অভ্যন্তরে। ড্রয়িং রুমে সবাই মিলে সমবেত হয়েছে। তাহমির বাবা বেশিরভাগ সময় কাজের সূত্রে শহরের বাইরে থাকেন। আজকেও তেমনই, বাড়িতে নেই উনি।
হঠাৎ শ্বশুরবাড়ি থেকে চলে আসায় গতকাল কেউ কোনো প্রশ্ন না করলেও আজকে সবাই একসাথে বসেছে আলোচনা করতে। তৃষা বসেছে তাহমির পাশে, আয়ান দাঁড়িয়ে আছে এক কোণায়। সামনাসামনি বসেছেন তাহমির মা। সহন যাই অন্যায় করুক বাবার বাড়িতে কিভাবে বলবে সেসব, তাতে যে নিজেরই মান সম্মান খোয়া যাবে। কি চুপচাপ বসে রইলি কেন তাহমি? মায়ের প্রশ্নে নড়েচড়ে উঠল তাহমি। তৃষা তাকিয়ে আছে বোনের দিকে। তাহমি খানিকটা সময় নিয়ে বলতে লাগলো, মা, আমি কিছুদিন শহরের থেকে দূরে থাকতে চাচ্ছি। মানুষ দাঁত থাকলে দাঁতের মূল্য বোঝে না। আমাদের পূর্ব পরিচয় থাকলেও বিয়েটা হয়েছিল হুট করে, তাই স্বাভাবিক সম্পর্কে নেই আমরা। আমার অনুপস্থিতিতে যদি সে আমার মূল্যটা বোঝে, তবেই আমি তার সংসারে ফিরব। ভালোবাসাহীন সম্পর্কে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মেয়ের কথায় কোনো ভুল খুঁজে পেলেন না আমেনা। তুমি ঠিক করেছ আপু, তবে আমার বিশ্বাস সে আসবে। আয়ান পাশ থেকে বলল। তৃষা জবাবে বলে, আসলে আসবে, ঠিকঠাক মতো টাইম দিবা আপু? চুপ কর তোরা দুটো। শোন মা তাহমি, তোর সাথে আমি একমত, কিন্তু ছেলেটা তোর কাছে এলে ফিরিয়ে দিবি না। সম্পর্ক হলো একটা গাছের মতো, খেয়াল রাখতে হবে, পরিচর্যা করতে হবে এবং সেটা দুজনকেই করতে হবে। তুই নিয়মিত স্কুলে যা আর বাসায় ওদের সাথে সময় কাটাবি, তাহলে আর খারাপ লাগবে না। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, জানিস তো আবার মায়ের সামনে দাঁড়িয়ে অনিকের কথাটা বলতেই যাচ্ছিল আয়ান, কিন্তু তৃষা ইশারা করতে চুপ করে গেল। তৃষার গ্র্যাজুয়েশন শেষ হলে একেবারে পারিবারিকভাবেই বিয়ের প্রস্তাব পাঠাবে অনিক। তৃষা আবার কি করলো আয়ান? তাহমির প্রশ্নে থতমত খেল আয়ান। কি বলবে এবার? আমিনা ইসলাম উঠে দাঁড়ালেন, বিরক্ত হয়ে বললেন, ওদের কথা বাদ দে তুই। আমি গেলাম ঘুমোতে, ওষুধ খেয়েছি তো ঘুম পাচ্ছে। আচ্ছা মা, যাও। আমিনা ইসলাম চলে যেতেই দুই ভাই বোনের দিকে দৃষ্টিপাত করল তাহমি। এই তৃষা, আয়ান কি বলছিল রে? প্রেম ট্রেম করছিস বুঝি? আয়ান সেটা জানিস? তাহলে কি তোরও বউ ঠিক হয়ে গেছে? আরে এ আপা, না না, আমি ওসব প্রেম করি না, সোজা বিয়ে করব। আগে একটা চাকরি পাই, তারপর। দিশা করেছে প্রেম, তাও আবার ডাক্তার সাহেবের সাথে। আয়ান এগিয়ে এসে সোফায় বসেছে। তৃষা পাশেই ছিল। গোপন তথ্য ফাঁস হবার অপরাধে ভাইয়ের হাতে চিমটি কাটল সে। ব্যথায় আহ করে উঠল আয়ান, কিন্তু শুধু চোখ পাকিয়ে তাকিয়ে ক্লান্ত হলো আজ, কারণ বড় বোন সামনে আছে। তাহমি কিছুটা গম্ভীর হলো। তা দেখে তৃষা মোটামুটি চিন্তায় পড়ে গেছে। বোন কি তাহলে রাগারাগি করবে তার সাথে? গতকাল থেকে ছটফট করছে সহন, বারবার কল করেও ফোন বন্ধ পেয়েছে। নিজের মাও তাহমির হয়ে কথা বলছে। গতকাল সকালে সারা বাড়িতে তাহমিকে না পেয়ে মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল সহন। তিনি তখন নিজের ঘর পরিষ্কার করছিলেন। মা, তাহমি গেল কই? দরকার কি? দেখছি না, তাই জিজ্ঞেস করলাম। সে বাবার বাড়ি চলে গিয়েছে। তুই এবার যাকে ইচ্ছে বিয়ে করিস। রাগে গজগজ করতে করতে সহনকে পাশ কাটিয়ে চলে গেলেন সহনের মা। নীলার কথা মনের ভুলেও ভাবতে চায় না সহন। তাহমির সাথে যতই ঝামেলা ডাকুক, সব কিছুর আড়ালে একটা সফট অনুভূতি আছে ওর জন্য। তার চেয়ে বড় কথা তাহমি তার স্ত্রী। মেয়েটা যে কোনো কারণে রাগ করে চলে গেল সেটাও বোধগম্য হচ্ছে না। যদি কাছে আসার জন্য রাগ করত তবে নিজে আশকারা দিত না। নিশ্চিত অন্য কিছু ঘটেছে। না, ঘরে বসে এসব ভাবলে চলবে না। সহন ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে। তাড়াতাড়ি গায়ের টি শার্ট পরিবর্তন করে কালো রঙের একটা শার্ট আর জিন্সের প্যান্ট পরে রেডি হলো সহন। মায়ের কাছে আর না গিয়ে বাবাকে বলে বাসা থেকে বের হয়ে যায় সে। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় সরে এলিয়ে অনিকের নম্বরে কল দিল তৃষা। তাহমি আসার পর থেকে তেমন কথা বলা হয়নি, কিন্তু পরপর দুবার কল বেজে গেল, অনিক রিসিভ করেনি। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ ভেসে এলো তার কর্ণকুহরে। তৃষা বালিশের পাশে ফোন রেখে দরজা খোলার উদ্দেশ্যে বসার ঘরের দিকে এগোলো। আয়ান বসার ঘরেই টিভি দেখছিল, তাই তৃষা পৌঁছানোর আগেই আয়ান দরজা খুলে দিল। সহনকে দেখে আয়ানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। বিয়ের পর এই প্রথম সহন এ বাড়িতে এলো। কি অবস্থা শালাবাবু, কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলাভাই, আগে ভেতরে আসুন, তারপর বলুন আপনি কেমন আছেন। সহন ভেতরে ঢুকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে।
আয়ান দরজা আটকে ততক্ষণে শহনের পাশে এসে দাঁড়িয়েছে। তৃষাও এর মধ্যে সেখানে উপস্থিত হয়েছে। আছে কোনো প্রকার। বউ রেগে বাবার বাড়ি গেলে যেমন থাকা যায় তেমনই। তিনজন একসাথে হো হো করে হেসে উঠল। তৃষা ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, এখন গিয়ে রাগ ভাঙ্গান আপুর। আপু ঘরেই আছে। আমার শ্বশুর শাশুড়ি কোথায়? আব্বু বাসায় নাই, আম্মু ঘুমিয়ে গেছেন। কালকে দেখা করে নিবেন বরং। তাহলে তোমার আপুর ঘরটা দেখিয়ে দাও। চলুন। তৃষার পেছন পেছন তাহমির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সহন। তৃষা ওকে রেখে নিজের ঘরের দিকে এগোলো। শুয়ে শুয়ে ফেসবুকে রিলস দেখছে তাহমি। হঠাৎ দরজা ঠেলে ভেতরে কেউ প্রবেশ করার শব্দে সেদিকে তাকালো। এমনিতে দরজা লক করে রাখে না তাহমি। সহনকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটার, কিন্তু শোয়া থেকে উঠল না তবুও। সহন হাসি হাসি মুখে এগিয়ে এলো তার দিকে। কেমন আছিস তাহমি? এভাবে না বলে কয়ে কেউ চলে আসে? তুই এখানে এসেছিস কেন? সহন আস্তে করে তাহমির পাশে বসলো। তোকে বড্ড মিস করছিলাম, তাই। আজ এরা কথা বলবি না। সত্যি? তুই চলে যা, নইলে কিন্তু। সহন তাহমির দিকে ঝুঁকে বলল। নইলে কি কামড়ে দিবে নাকি কিস করবে? তাহমি হাত দিয়ে সহনকে দূরে সরিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে, তোকে স্পর্শ করার কোনো ইচ্ছে আমার নেই। একদিন আমি বলেছিলাম এই কথাটা, তা আজকে আমার কথা আমাকে ফিরে দিলে। দিলাম। তাহমির বিরক্তি উপেক্ষা করে সহন তাহমির দিকে আবারও ঝুঁকে থুতনিতে ঠোঁট ছুঁয়ে দিল। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল তাহমি। কপট রাগ দেখিয়ে বলল, এসব গিয়ে নীলাকে করবি, লাগলে খাট ভেঙে ফেলিস, চরিত্রহীন একটা। সহনের হাসি পাচ্ছে ভীষণ, ঠোঁট টিপে হাসছে সে। তাহমির জেলাস হওয়া দেখে যেমন ভালো লাগছে তেমনি আবার কৌতূহল জাগছে। নীলা কথা তো প্রথম দিন থেকেই জানে তাহমি। তাহলে কি এমন হলো যে বাড়ি ঘর ছাড়ল? খাট ভেঙে ফেললে শোভ কোথায়? তার চেয়ে চল ফ্লোর করি। সহনের কথায় তাহমির অক্ষি কঠোর থেকে বের হওয়ার উপক্রম হয়েছে। ছেলেটাকে দেখে মনে হয় ভদ্র, আচরণেও এতদিনে মনে হয়েছে তাই, কিন্তু এটা যে এতটা বজ্জাত তা তো জানতই না। চুপ, অশালীন কথা। এসেছিস কেন? তোকে বাইরে নিয়ে যাব তাই। আমি আর ফিরবো না। আর তুই আমার খবরদার স্পর্শ করবি না। তোর গায়ে পরনার স্পর্শ। তাহলে আমি এখানে থেকে যাব, আর সব সময় করব, লাগলে 14 বার করব, মানে স্পর্শ করবো আর কি। নীলের সাথে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না তা আমি। তুই যাবি নাকি আমি বেরিয়ে যাব ঘর থেকে? আচ্ছা তুই যা। তাহমির রাগে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। পারলে তো সহনের সারা গায়ে কামড়ে দিত, কিন্তু এসব কিছুই না করে বিছানা থেকে উঠে দরজার দিকে এগোলো সে। সহনও উঠল দ্রুত, হাত ধরে হ্যাঁচকা টানে সোজা দেয়ালের সাথে চেপে ধরল সহন। দুজনের নাকে নাক রেখে ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। তাহমির অস্থির লাগছে। তাহমি কিছু বলার আগেই সহন তাকে আটকে দিল। গাঢ় চুম্বনে আবিষ্ট হলো দুটো ঠোঁট। একটু পর ছাড়ল সহন। এতক্ষণ ছটফট করছিল তাহমি, গায়ের জোরে সহনের সাথে সে পেরে ওঠেনি। নীলার সাথে এসব করা শেষ, তাই মজা না পেয়ে এখন আমার সাথে করছিস না? জোর করে তুই এসব করলেও আমার মনে তোর জন্য শুধু ঘৃণাই অবশিষ্ট আছে। তাতে হবে বউ, ভালোবাসা না থাকলে কিছু তো একটা আছে। আমি আবার সহনশীল হয়ে বউকে সামলাবো। যতদিন না তুই নিজে থেকে আমার সাথে ফিরে না যাবি ততদিন আমি এখানে থাকবো। আগে হাত ছাড়, তারপর কথা বল। গায়ে পড়া বেড়া মানুষ। বিছানায় শুয়ে ছটফট করছে তৃষা। কখনো ডানে ফিরে শোয় তো কখনো বামে, আবার সোজা হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। মোটামুটি গরম পড়েছে আজ, তাই মাঝে মধ্যে ফ্যান চলে, এখনও চলছে। গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বাতাস খাওয়া তৃষার স্বভাব। সেই ঘন্টাখানেক আগে কল দিয়েছিল অনিককে, এখনও কল ব্যাক করলো না মানুষটা। আছে তো ওহিদের বাসায়, তাহলে কিসের এত ব্যস্ততা? সারা রাত অপেক্ষা করতে করতে ফজরের পরে ঘুমিয়ে পড়ে মেয়েটা। কল আসার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার অনুভূতিরা বিশ্রী। সকালবেলা শরীরের ওপর ওজন ওজন ফিল হতে পিট করে চোখ মেলে তাকালো তাহমি। গতকাল রাতে নিজের সোফায় শুয়ে সহনকে বিছানায় শুতে বলেছিল মেয়েটা। তাহলে কি অসভ্য ছেলেটা তার ওপর শুয়েছে? না না, ওর ওজন নিশ্চয়ই এতটা কম নয়। তাহমি বুকের ওপর তাকিয়ে দেখলো মিলু শুয়ে আছে। মিলু এবারই নতুন পোষা বিড়াল, ধবধবে সাদা গায়ের রং, বয়স অল্প। তাহমি তার দিকে তাকাতেই সে হাই তুলে মৃদুস্বরে মিউ বলে ডাকল।
শালার বিড়ালের কি ভাগ্য, কোথায় বউয়ের বুকে মাথা রেখে আমি ঘুমাবো তা না, উনি বুকের উপর বসে আছে। সহন হাতে 2 কাপ চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকে দাঁড়ালো। টি টেবিলের ওপর কাপ দুটো রেখে মিলুকে তাহমির ওপর থেকে সরিয়ে ফ্লোরে ছেড়ে দিল। তুই সরালি কেন ওকে? কারণ ওই জায়গা আমার, মিলুর না। সহনের ইশারায় লজ্জা পেল তাহমি। পরক্ষণেই পূর্বের ঘটনা মনে পড়তেই মেজাজ খারাপ হয়ে গেল। হুড়মুড় করে উঠে বসলো সে। কিছুটা রাগ প্রদর্শন করে বলল, একটা দিয়ে হচ্ছে না নাকি ঠিক মতো দেয় না? নেহায়েত বাসায় কিছু বলতে পারিনি, তাই তোকে সহ্য করতে হচ্ছে। সহন তাহমির পাশে হুট করে বসল। হঠাৎ করে তাহমিকে ধরে নিজের কোলের ওপরে তুলে বসালো। তাতে তাহমি দ্বিগুণ ক্ষেপে গেল। সহন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। উফ, আমার বউটা কত হট, সুন্দরী। আগে কেন চোখে পড়েনি বলো তো? বাই দ্য ওয়ে, ঠোঁটের বাম দিকের তিলটা কিন্তু জোস। তাহমি না চাইতেও লজ্জা পাচ্ছে। এই লোকটা ভেতরে ভেতরে এত অসভ্য কল্পনাও করেনি। ভালো করে কথা বল, চোখে পড়বে কিভাবে? চোখ তো নীলার দিকে ছিল। চুপ, আর একবার ওর নাম নিবি না। আমি ওর কথা শুনতেও চাই না। তা আমি সহন তাহমির ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে চুপ করতে বলল। তাহমি যেন সহনের কথা শুনবে না বলেই প্রতিজ্ঞা করেছে। 100 বার বলবো, 1000 বার বলবো, তুই নীলার কাছে যা। নীলাকে হট বল, নীলাকে জড়িয়ে ধর গিয়ে। নীলার সাথে তাহমি আর কিছুই বলতে পারে না। সহন রেগে গিয়ে তাহমির 2 হাত পেছনে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়েছে। তাহমি চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছে না। তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে ঠোঁটে। মিনিট 2 পরে তাহমি মুক্তি পেল। দ্রুত কোল থেকে নেমে সামনে দাঁড়ালো তাহমি। আঙ্গুল ছুঁয়ে দেখল ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। তাহমির যেন হঠাৎ করে কি হলো, সহনকে কষিয়ে চড় বসিয়ে দিল একটা। সহন অবাক হলো কিছুটা। বিস্মিত নয়নে তাকিয়ে রইল তাহমির দিকে। যে মেয়েটা তাকে নিজে থেকেই আদরে সিক্ত করত, সে আজ এতটুকুর জন্য এমন আচরণ করলো। তুই খবরদার আমায় স্পর্শ করবি না আর। তাহমি দৌড়ে ওয়াশরুমের দিকে গেল। চা টেবিলে রইল। তাহমিকে আর দেওয়া হলো না সহনের। সকাল সকাল রান্নাঘরে গিয়ে শাশুড়ির সাহায্য নিয়ে বউয়ের জন্য নিজের হাতে চা তৈরি করেছিল বেচারা। তপ্ত দুপুরের রোদ উপেক্ষা করে হেঁটে চলছে আয়ান। আজকে সন্ধ্যায় বাসায় সবাই একসাথে একটু আনন্দ করবে, তাই তাড়াতাড়ি টিউশন পড়াতে এসেছে। কিছুটা পথ এগিয়ে বড়লোক বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো সে। মাত্র সপ্তাহ হয়েছে এ বাড়িতে পড়াতে শুরু করেছে সে। তবে বাড়ির মানুষগুলো খুব ভালো, শুধু ছাত্রীটি বেশি পাকা। হাই ইয়াং ম্যান, হাউ আর ইউ? বসার ঘরে সোফায় বসে আছেন তমাল আহমেদ। ওনারই একমাত্র মেয়ে অনিমা আহমেদকে পড়াতে আসে আয়ান। এই নিয়ে 10 জন শিক্ষক পরিবর্তন করা হয়েছে। মেয়ের কিছুতেই পড়ালেখায় মন বসে না। এবার এসএসসি দেবে, কিন্তু বয়সের তুলনায় অতিরিক্ত বোঝে মেয়েটি, সাথে ঠোঁটকাটা তো বটেই। মা মরা মেয়ে বলে ছোট থেকে আদরে আদরে বাদর তৈরি হয়েছে একেবারে। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আঙ্কেল? এই তো ভালোই। যাও যাও, অনিমা রুমে আছে, দেখো গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারো কিনা। আমি চেষ্টা করবো আঙ্কেল। আয়ান দ্রুত পায়ে এগিয়ে অনিমার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। খাটের ওপর দাঁড়িয়ে একা একাই গান ছাড়া নাচছে মেয়েটা। আয়ান ভরকে গেল কিছুটা, তবে মেয়েটা যে নর্মাল না সেটা তো সে জানে। অনিমা কি করছে এসব? আয়ান কৃত্রিম রাগ দেখিয়ে ধমকের গলায় বলল। অনিমা ধূপধাপ করে খাট থেকে নেমে আয়ানের সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টেনে বিছানায় বসালো। আয়ানের রাগ যেন তার কাছে কোনো বিষয় না। হেই আয়ান স্যার, আমরা কাপল ডান্স করতে পারি? আপনি যদি 5 মিনিট আমার সাথে ডান্স করেন তাহলেই আজকে আমি মন দিয়ে পড়তে বসবো। অনিমার কথায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল আয়ান। জীবনে কোনো মেয়ের হাত অবধি ধরল না যে ছেলে, আজ তাকে মেয়েদের সাথে কাপল ডান্স করতে হবে। আয়ানের ভ্যাবলা চেহারা দেখে অনিমা চোখ টিপ্পনি কাটল। ফলে আয়ানের কাশি শুরু হয়ে গেছে। অনিমা পানি দিল আয়ানকে। পানি খেয়ে অনিমার দিকে দৃষ্টিপাত করলো আয়ান। অনিমা, আমি তোমার টিচার, তবে ড্যান্স টিচার নই। সমস্যা কি? শিক্ষক তো বটে, আসুন আসুন। অনিমা। অনিমা কোনো মানা না শুনে আয়ানকে দাঁড় করিয়ে নিজের হাত রাখলো তার কাঁধে ও পিঠে। এবার আয়ানের ধরার পালা, কিন্তু এভাবে মেয়েদের স্পর্শ করা তার ধাঁচে নেই। ফলে বিব্রত হলো কিছুটা, কিন্তু কিছু করার নেই। এই মেয়ে যে কতটা তেরা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে আয়ান।
এই মাসটা পড়ানোর পরে এমনিতেই এখানে আর পড়াতে আসবে না বলে ঠিক করলো আয়ান। আরে ধরুন তো, দাঁড়ান গান প্লে করি। অনিমা ফোন বের করে একটা হিন্দি গান প্লে করে আবারও আয়ানকে ধরে। আয়ানও শেষমেশ অনিমার কোমরে ও কাঁধে হাত রেখে ওর তালে তাল মেলাতে থাকে। নেহার টিউশনির টাকাটা অগ্রিম নিয়ে ফেলেছে আয়ান, নইলে কখনো এই পাগলের পাগলামি সহ্য করতে হতো না তাকে। সারাদিন তাহমি নিজের ঘরে আসেনি। দুপুরে খাওয়া দাওয়া শেষে তৃষার ঘরে গিয়ে দুবোন কথাবার্তা বলছে। তৃষার অবশ্য মনটা ভালো না, বোন আসাতে ওহিদের বাসায় যাওয়া হয়নি 2 দিন। অনিকের কি হয়েছে বুঝতে পারছে না তৃষা। বিছানায় শুয়ে শুয়ে কিভাবে বউয়ের রাগ ভাঙাতে পারবে সেসব ভাবছিল সহন। সূর্য ঢলে পড়েছে পশ্চিমে, সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত। হঠাৎ ফোনের আওয়াজে ভাবনা ছেদ ঘটে তার। কলার আইডি দেখেই মেজাজ খারাপ হয়ে যায়। দ্রুত কল কেটে দিল সে। ভুলবশত চাপ লেগে নীলার নম্বরের ডিটেলস সামনে এলো। চমকে উঠল সহন। লাস্ট কল তো ওই দিন রাতের ছিল, যেদিন তাহমির সাথে ছিল, কিন্তু সহন তো কল রিসিভ করেনি। সহন কিছু একটা ভেবে কল রেকর্ড চেক করতে লাগলো। সৌভাগ্যক্রমে সহনের কল রেকর্ড অপশন চালু করা, তাই খুব একটা সময় লাগলো না। সেদিন রাতে ঠিক কী হয়েছিল বলেছিল তাহমি, যা ভেবেছিল তাই। নীলার শেষ কথাগুলো শুনেই ভুল বুঝেছে তাহমি। আপু, আমি একটু কল রিসিভ করে কথা বলি। 2 বোন বারান্দায় দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখতে দেখতে টুকটাক কথা বলছিল। এমন সময় অনিকের কল এলো। অবশ্যই, তুই কথা বল, আমি আসছি। তাহমি বারান্দা থেকে সরে যেতেই কল রিসিভ করলো তৃষা। লম্বা শ্বাস নিয়ে কথা বলতে শুরু করলো। নিজের অস্থিরতা প্রকাশ করতে চায় না সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৃষা, একটা খারাপ সংবাদ আছে। কি হয়েছে? আপনি ঠিক আছেন? বাসায় সবাই ঠিক আছে তো? ওহির বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, খুবই বাজে অবস্থা। আমরা সবাই সেখানে আছি। গতকাল দুপুরে ঘটেছে এই ঘটনা। ইন্নানিল্লাহ। আপনি দিনা আপু আর ওহির দিকে খেয়াল রাখবেন, আর নিজের দিকেও। চিন্তা করতে হবে না তোমাকে। কল না পেলেও মন খারাপ করো না। কথা হোক বা না হোক, প্রতিদিন আমি আছি। আমি জানি, অনুভব করতে পারি সেটা। শুধু বিপদ আপদের ভয় হচ্ছিল, তাই হলো। দোয়া করো। আপাতত রাখছি। বুঝতেই পারছো ওদিকে সামলাতে হচ্ছে, সাথে দিনাকেও। আচ্ছা, সময় পেলেই আপডেট জানাবেন। ওকে, টাটা। আল্লাহ হাফিজ। মনটা খারাপ হয়ে গেল তৃষার। ওহির মতো ছোট মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে, আর দিনা আপুও কত ভালো মানুষ। রাতের আকাশে এক ফালি চাঁদ ঝলমল করছে। আশেপাশে শুভ্র সাদা মেঘের আনাগোনা। শহরে সোডিয়াম আলোর ভিড়ে চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করতে পারে না শহরের মানুষজন। বুঝলে ফরিদা, তোমার ছেলে বিয়ে মানবে না করে এখন বউয়ের রাগ ভাঙাতে একেবারে শ্বশুরবাড়ি গিয়ে উঠেছে। ডাইনিং টেবিলে খাবার খেতে খেতে বললেন আতাউল খান। পাশেই বসেছেন ফরিদা খানও। হ্যাঁ, তোমার ছেলেই তো সব কিছু বুঝতে দেরি করে ফেলেছে। এই, তুমি কিন্তু সুযোগে আমাকে কথা শোনাচ্ছ। উচিত কথা কারোরই সহ্য হয় না খান সাহেব। আহা, কতদিন পরে বললে? কি বললাম? খান সাহেব বলে সম্বোধন করলে। ফরিদা খান ঠোঁট টিপে হাসছেন। আতাউল খানের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। এই বয়সে এসেও এত পাগলামি তোমার? ভালোবাসা প্রকাশের কোনো বয়স হয় না ফরিদা। ভালোবাসা আজীবন রঙিন। হ্যাঁ হ্যাঁ, এবার খাওয়া শেষ করো। ফরিদা খাওয়া শেষ করে নিজের প্লেট সহ কিছু বাসন কসন বেসিনে নিয়ে গেল ধোয়ার জন্য। আতাউল খান খাওয়ায় মনোযোগ দিলেন। সারাদিন বোনের ঘরে থাকলেও রাতে আর সেখানে ঠাঁই হলো না তাহমির। তৃষা ইচ্ছে করে বোনকে ঘরে জায়গা দিল না। অগত্যা দোনামোনা করতে করতে ঘরের দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে তাহমি। সহন বিছানায় শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। কারো হেঁটে আসার খসখস শব্দে দরজার দিকে দৃষ্টিপাত করল। তাহমি দাঁড়িয়ে আছে। সহন বিছানা থেকে নামলো। কোনো কথা না বলে তাহমির হাত ধরে টেনে বিছানায় বসালো। তাহমি ইচ্ছা করেই চুপ করে আছে। সহনের সাথে ঝামেলা করার ইচ্ছাটুকু পর্যন্ত নেই তার। কিছু বলবি না? সহন পাশে বসলো। তাহমি নীরবতা ভাঙতে চাইছে ছেলেটা। না শহন, আমি অবহেলা সহ্য করেছি, কিন্তু তোর অন্যায় সহ্য করতে পারবো না। সহন কোমরে হাত দিয়ে তাহমিকে নিজের কাছে টানল। কমল ঠোঁটের স্পর্শে তাহমিকে এলোমেলো করে দিতে চেষ্টা করল। তাহমি মানল না। নিজেকে ছাড়িয়ে নিল আলগোছে।
সহন সময় নষ্ট করলো না আর নীলার নম্বরে কল করলো। স্পিকারে দিল ফোন। নীলাকে কল করে স্পিকারে দেওয়ায় তাহমি দ্বিগুণ রেগে গেল। সহন তাহমির রাগ কমাতে ঝুঁকে বক্ষ বিভাজনের ওপর ঠোঁট ছুঁয়ে দিল। ফলে লজ্জা পেয়ে নুইয়ে গেল তাহমি। হ্যালো সহন, কোথায় তুমি বেবি? কতবার কল দিলাম, রিসিভ করলে না। আমি আছি নীলা বেব। আচ্ছা শোনো, সেদিন যে রকের সাথে তুমি ইন্টিমেট হলে সেটা কি আমার অক্ষমতার জন্য? আমি তোমার সাথে ঘনিষ্ঠ হইনি বলে কি অন্য পুরুষের সাথে বেছে না গেলে? সরি সহন, আসলে ওই দিন নেশাগ্রস্ত ছিলাম। তুমি প্লিজ ভুলে যাবো সব। আর আমার কোনো ঘনিষ্ঠতা লাগবে না। তুমি কতটা ভালো আমি জানি। নইলে আজকাল কোনো ছেলে আছে যে প্রেমিকার সাথে এরকম দূরত্ব রাখে? তাহমি অবাক হলো নীলার কথা শুনে। একই মুখে কত রকম কথা বলে মেয়েটা। আচ্ছা রাখছি আমি আপাতত। সহন নীলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। তাহমি চুপ করে আছে। কিছু বুঝলে? মেয়েটা সুবিধার না। আমি বেছানে যাইনি বলে গোপনে অন্য ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে ছিল। আমাকে ওর দরকার শুধু টাকার জন্য। কি অদ্ভুত মেয়ে। রাগ কমলো। তাহমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সহনের দিকে। যেহেতু লোকটা ওসব করেনি তাহলে তো আর রাগ করে থাকা ঠিক নয়, কিন্তু এত জলদি একে পাত্তা দিলে চলবে না। সে ভুল বুঝে ফিরে এসেছে বলে তো সেই দিনগুলো মিথ্যা হয়ে যায়নি। তাহমি চাইতো যখন সহন শুধু দূরত্ব বাড়িয়ে অবহেলা করে গেছে, তবে হ্যাঁ, মোটামুটি পাত্তা অবশ্যই দিবে। রাগ করিনি, শুয়ে পর, ঘুমাবো আমিও। সহন তাহমির ওড়না ধরে টান দিয়ে নিজের বুকের ওপর এনে ফেলল। গায়ের উপর উঠে এসে বসবে, বসে একটা টসটসে চুমোতে। আগে যেমন জোর করে দিতে ওই রকম। ইস, আমার বউটা করতে হওয়ার নেই। চুপ বেআন্দাজ বেটা, কোনো আন্দাজ নাই। তখন তো তুই বড্ড দিমাগ দেখাতিস। সহন তাহমিকে নিজের বুকের ওপর শুইয়ে নিজেও শুয়েছে। তাতে কি, এখন নিচে থেকে চাইলাম বলে দিবি না? তাই ঘুমালাম আমি। তাহমি সহনের বুকের ওপর থেকে নেমে বালিশে শুয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমাতে চেষ্টা করছে। বেচারা সহন বউয়ের পেছন দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। আজ প্রায় এক সপ্তাহ পরে বাড়ি ফিরে এসেছে সহন, সাথে তাহমিও এসেছে। বাবার বাড়ি থেকে টাইট না দিয়ে শ্বশুর বাড়ি বসেও দেওয়া যাবে ভেবে চলে এসেছে। সহনের মা বাবা ভীষণ খুশি হয়েছেন পুত্রবধূর ফেরত আসায়। অন্যদিকে ওহির বাবা আগের থেকে এখন সুস্থ আছে, তবে বাড়ি নিয়ে আসতে পারেনি তাকে। অফিসের হেডকোয়ার্টারে আপাতত দিনা, ওহি ও ওহির বাবা থাকছে। বাসে জার্নি করে বাড়ি ফিরলে সমস্যা হতে পারে। অনিক চৌধুরী আজকেই ফিরছে তার নিজ শহরে। আগামীকাল তৃষার সাথে দেখা করতে যাবে। কলম হাতে নিয়ে কামড়ে যাচ্ছে অনিমা। আয়ান তাকে বাংলা ব্যাকরণ বোঝাতে ব্যস্ত, সমস্যার ব্যাখ্যা করছে। কিন্তু হঠাৎ অনিমার দিকে দৃষ্টিপাত করতেই আয়ান বুঝতে পারল মেয়েটা এখানে বসে থাকলেও তার মন আছে অন্য কোথাও। ফলশ্রুতিতে আয়ানের মেজাজ চটে গেল। অনিমা পড়াশোনার দিকে মনোযোগ নেই কেন? মনে মনে কোথায় গিয়ে বসে আছো? বান্ধবীর সাথে বসে আছি। অনিমার ভাবলেশীন উত্তর আয়ান থমকালো, চমকালো। মাঝে মধ্যে মনে হয় মেয়েটার মানসিক চিকিৎসা দরকার। সেখানে কি করছো? মন পড়ার টেবিলে ফিরিয়ে আনো, নয়তো স্কেলের পিটানি খাওয়ার জন্য রেডি হও। জানি না স্যার, বান্ধবী ললিতা থুকু অনা গতকাল ডেটে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে, তারপর নাকি জোর করে। চুপ, একেবারে চুপচাপ বসো। এই বয়সে এসব বাজে বাজে কথা কি হয় বলো? এই প্রথম অনিমা ভড়কে গেল আয়ানের ধমকে। আসলেই কি বেশি কিছু বলে ফেলল? আয়ান স্যার, এরকম ধমক আর দিবেন না। দিলে কিন্তু। দিলে কি করবে তুমি? এভাবে লাফ দিয়ে আপনার কোলে উঠে বসে থাকবো। এত জোরে ধমক দিলে ভয় পায় না বুঝি? অনিমা আয়ানের কোলে বসে দুই হাতে গলা আঁকড়ে বসে আছে। আয়ান জ্ঞান হারানোর প্রান্তে দাঁড়িয়ে। মনে হচ্ছে এই মেয়ে তাকে অসতী বানিয়ে ছাড়বে। আয়ানের মনে ছিল না পুরুষের ক্ষেত্রে এমন কোনো শব্দের ব্যবহার নেই। আয়ান চলে যেতেই অনিমা জোরে জোরে পেতনির মতো হেসে ওঠে। দ্রুত কল দেয় বান্ধবী অর্ণাকে। কিরে, তোর সার বাগলো? একেবারে না গেলেও মনে হয় শীঘ্রই পালাবে, যা নাজেহাল করছি না। তাই নাকি? হ্যাঁ রে, ধুর বাল, ভাল লাগে না এই পড়ালেখা। বিয়ের বয়সটা হলেও তো বিয়ে করে নিতাম। বিয়ে করে কি করবি শুনি? তুই কি সংসার করার যোগ্য? চুপ বেটি, আমার বিরুদ্ধে কথা বলবি না তুই।
রাখ এখন। আচ্ছা আপা। আরে শোন শোন না, কি হয়েছে? কালকে একটা বেটা আক্তার বেটির সাথে মজা করেছি। অনিমার কথায় চমকালো অর্ণা। বেড়া আক্তার বেডি আবার কেমন নাম? কার সাথে? বলছি, বেটা আক্তার বেটি হলো একটা ছেলে মেয়েদের নামে ফেক আইডি খুলে এসেছিল ভাব জমাতে। ও মা, দুদিন টুকটাক কথা বলার পর বলে সে মেয়ে না ছেলে। তাহলে তো এটা বেটা আক্তার বেটি হলো, তাই না? ভাই রে ভাই, এসব তুই পারিস। রাখলাম আমি। অর্ণা ফোন কেটে দিল। এর মধ্যেই মাগরিবের আজানের ধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে সারা শহর। এই তাহমি, বল। এমন করিস কেন ভাই? কেমন করলাম বলবি তো? পাশাপাশি দুজন শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল এতক্ষণ। শেষমেশ সহন মুখ খুলল। কোমরে হাত দিয়ে নিজের কাছে টানল সহন। গলার নিচে নাক ঘষে দিল আলতো করে। তাহমি নাড়াচড়া করছে বেশ। নড়বে না তাহমি? এতদিন যখন আমি কাছাকাছি আসতে দিতাম না, তখন কত আদরে বাহানা দেখতাম, আর এখন নিচে পালাপালি করিস কেন? তুই আগে তোর খোঁচা খোঁচা দাড়ি দিয়ে আমাকে খোঁচানো বন্ধ কর প্লিজ, গলা লাগছে। সহন নিজের গালে হাত দিয়ে দেখলো অল্প অল্প দাড়ি গজিয়েছে দুদিনেই। দুদিন আগেই ক্লিন সেভ করেছিল। বেশ, সরলাম, তুই আয় আমার উপর। কি সব কথা বলছিস? আমি কেন তোর উপরে যাব? তাহমি ঠোঁট টিপে হেসে বলল। আসলে তাহমি সহনকে টাইট দিতেই দূরে সরে থেকেছে। দেখ কাছে আসার কামনা বাসনা ঠিক কতটা পোড়ায়। সহন অধৈর্য হয়ে নিজেই তাহমিকে বুকের ওপর মাথা রাখল। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ শুনতে পেল। দুপুরবেলা আবার কে এলো? তাহমি সহনের বুক থেকে মাথা তুলে বিছানায় থেকে উঠে বসল। বাসায় ওরা দুজন ছাড়া কেউ নেই। বাবা মা দুজনেই বেরিয়েছেন। আমি দেখে আসছি। তাহমি গেল দরজা খুলে দিতে। পেছন পেছন সহনও যাচ্ছে। দরজা খুলতেই 24-25 বছর বয়সী একজন মেয়েকে দেখল তাহমি। সহনকে দেখেই মেয়েটি ভেতরে ঢুকে এসে বলল, কতবার কল দিলাম তোমাকে, কল ধরছিলে না কেন? তাহমি বুঝতে অসুবিধা হলো না মেয়েটাকে। কিছু একটা ভেবে নিজেদের ঘরে গিয়ে ফের বসার ঘরে উপস্থিত হলো সে। সহনের মেজাজ এখন সপ্তম আষ্টনে। তোমার সাহস তো কম না নীলা। থামো তো সহন, এ আপুর সাথে পরে কথা বলবে। আগে বাইরে গিয়ে ব্যথার ওষুধ নিয়ে এসো। আমার খাট ঠিক করার জন্য মিষ্টিও ডাকতে হবে না? সহন বুঝতে পারছে না তাহমির মতিগতি, তবুও বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এটা বলে বাসা থেকে বেরিয়ে গেল সহন। বাড়ির সামনের ফার্মেসিতে যাবে। নীলা তাহমিকে দেখে ফুঁসছে। আপু, আপনি কষ্ট করে একটু কফি বানিয়ে খাবেন? আসলে আমার এত কোমরে ব্যথা যে হাঁটতে কষ্ট হচ্ছে। লোকটা এত বোল্ড আর ডিমান্ডিং না। তাহমি মুচকি হেসে বলল কথাগুলো। রাগে দুঃখে শরীর হিড়হিড় করছে নীলার। শেষমেশ সহন এই মেয়ের সাথে ইন্টিমেন্ট হলো। তাহলে ইচ্ছে করেই এত বছর কাছাকাছি আসতো না সে। নীলা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। হাই হিলের ঠকঠক আওয়াজে বেরিয়ে গেল বাসা থেকে। বাসা থেকে বের হতেই দেখা হলো সহনের সাথে, হাতে তার ঔষধ। তোমার বউ এত নির্লজ্জ বলার মতোই না। যাও ওষুধ নিয়ে, এরপর বুঝে শুনে খেলবে। তোমার বউয়ের সহ্য হয় না অতটা। সহন কিছু বলতে যাবে কিন্তু নীলা দাঁড়ালো না। কে নির্লজ্জ সেটা বলা দরকার ছিল। এজন্যই বলে নিজের মাথায় গোবরে ভরা, সে অন্যের মাথার গোবর খোঁজে।